দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। অমর একুশে বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। প্রিয় দর্শক, লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 20 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ওয়ান স্কোয়ার স্টোরিজ। প্রদর্শনী চলবে 14 মার্চ পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারজান আহমেদ উর্মির একক চিত্রকলা প্রদর্শনী আত্ম অনুপস্থিতির সাক্ষ্য। প্রদর্শনী চলবে 2 মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে টক শো এই সময়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার সাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক হাসান হাফিজ। শুভ সকাল। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে স্যার। শুরুতেই অভিনন্দন জানাতে চাই, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 অর্জন করেছেন। যে কোনো পুরস্কারের জন্য আসলে লেখক, কবি, সাংবাদিক কেউই কাজ করে না, কিন্তু তারপরও কলমের খোঁচায় যখন শব্দগুলো আসে এবং তার বিনিময়ে যখন কোনো পুরস্কার পাওয়া যায়, তারপর আবার রাষ্ট্রীয় পদক, সেটা একটা অন্যরকম ভালো লাগার। কেমন লাগছে? সেটা তো আনন্দের অবশ্যই, যদিও এটা আমার অনেক আগেই প্রাপ্য ছিল। যাই হোক, তবু হয়েছে। বাংলা একাডেমি কিন্তু আবার জীবিত ছাড়া কাউকে পুরস্কার দেয় না, নোবেল প্রাইজের মতো মরণোত্তর দেয় না। যেমন রাষ্ট্রীয় পদক, 21শে পদক, স্বাধীনতা পদক মরণোত্তর দেওয়া যায়, কিন্তু বাংলা একাডেমি জীবিত লেখক ছাড়া কাউকে পুরস্কার দেয় না। আমার 71+ বয়সে এসে পেয়েছি। যাই হোক, বেটার লেট দেন নেভার। আমি আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে যখন পুরস্কারটি গ্রহণ করছিলেন, ঠিক সেই মুহূর্তে আসলে কি কাজ করছিল? সেটা একটা অনবদ্য অনুভূতি, এবং ওনার তো অন্যরকম প্রধানমন্ত্রী, সেটা আমি ওখানে যেহেতু মঞ্চে অনেকক্ষণ ছিলাম, আমি এটা লক্ষ্য করেছি। আমার খুবই ভালো লেগেছে, এবং ওনার বক্তৃতার মধ্যে অনেক দিক নির্দেশনা আছে নতুন। তারপরে আমরা যখন ফটো সেশনটা করব, তখন উনি বললেন, আমি দাঁড়াই, আপনারা বসেন। মঞ্চে যারা ছিলেন, সেখানে শিক্ষকরাও ছিলেন, সচিব ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু উনি সবিনয়ে বললেন যে আমি দাঁড়িয়ে থাকি, আপনারা বসেন। তো সবাই দাঁড়িয়েছে, এটা তো হয় না। তারপরে আমি যখন পুরস্কারটা নিই ওনার হাত থেকে, তিনটা জিনিস, একটা হলো মেডেল একটা আছে, তারপরে একটা চেক আছে, একটা সনদপত্র আছে। তো তিনটা জিনিস একসঙ্গে নিতে আমার সমস্যা হচ্ছিল। তো আমাকে খুব সফটলি উনি বললেন, একটু রাখেন, মানে দেওয়ার সুবিধার জন্য। তো এটা খুবই ভালো লাগলো। এখন আমরা দেখছি নানান দিকে কিন্তু গুণগত পরিবর্তনের একটা আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। সেটা খুবই ইতিবাচক, বাংলাদেশ একটা গড়ে তোলার জন্য। এটা অনেকে সমালোচনা করছে, কিন্তু এটা ভিতর থেকে উঠে আসা জিনিস, এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। মানে মানুষ হিসেবে মানুষের যে বিনয়ের ওনার সঙ্গে আমার আরো কথা হয়েছে, দেখা হয়েছে এর মধ্যে বেশ কয়েকবার। তো আমি দেখেছি উনি খুব ধৈর্যশীল শ্রোতা, মানে কথা খুব কম বলেন এবং সবারটা উনি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। সেটা একটা বিরল ঘটনা। আমরা তো কথা বলতে ভালোবাসি খুব, আসলে এই যে এখনো আমি অনেক কথা বলছি, তো আসলে কিন্তু শ্রোতা হওয়াটা অনেক ভালো, তাই না? আমরা আপনাকে কবি হিসেবেই বেশি চিনি, কিন্তু আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিশু সাহিত্যিক হিসেবে। তো সেই জায়গাতে আলাদা অনুভূতি কাজ করছে কিনা, বা সেটা নিয়ে আপনার ভাবনাটা কি? এখন আমি প্রশ্নবাণে জর্জরিত। হ্যাঁ, কবি হিসেবে আমাকে চেনে বেশি, যেহেতু আমি লেখালেখি করি বাংলাদেশের জন্মেরও আগে থেকে। আমার যখন স্কুল ছাত্র আমি ছিলাম, তখনই আমার লেখা ছাপা হয়েছে। গ্রামে যখন স্কুলে পড়তাম, দৈনিক ইত্তেফাকের কচিকাচার আসরে আমার লেখা ছাপা হয়েছিল।
সেটা দাদাভাই চেপেছিলেন, মরহুম রোকনুজ্জামান খান দাদাভাই। ক্লাস 8-এর ছাত্র ছিলাম আমি তখন। তখন থেকেই ছাপার অক্ষরে নিজের নাম দেখতে পাওয়া, সেটা একটা আলাদা রোমাঞ্চ, আলাদা একদম। অনুভূতির শিহরণ, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। তো তখন থেকেই তারপরে আমি এসে ঢাকা কলেজে ভর্তি হলাম স্কুলের থেকে। তারপরে তখন তো বিভিন্ন জায়গায় লেখালেখি করে আমার হওয়ার কথা ছিল ডাক্তার, হয়ে গেলাম সাংবাদিক। কেন ডাক্তার কেন হবার কথা ছিল? বাবা কি ডাক্তারের চেয়েছিলেন? সময় তখন আমার যদিও 2টা ফার্স্ট ডিভিশন ছিল, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, 2টাই সায়েন্স, কিন্তু সেই সময় সরকারি মেডিকেল কলেজ ছিল মাত্র 8টি। আচ্ছা। তো ফলে এইটার কোটা, আমি যেহেতু ঢাকার, কোটার কারণে এটা হয় নাই আর কি। এখন তো অনেক মেডিকেল কলেজ প্রাইভেট আছে এবং সরকারি মেডিকেল কলেজের সংখ্যাও বেড়েছে। তবে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার একমাত্র সন্তানটি, আমার পুত্র, সে ডাক্তার হয়েছে, বিশেষজ্ঞ ডাক্তার হয়েছে। যেটা আপনার হবার কথা ছিল। হ্যাঁ, সেটা আমি দেখে যেতে পারছি, সেটা একটা আনন্দের বিষয়। আপনি যেমনটি বলছিলেন যে খুব কম বয়সে লেখালেখি শুরু হয়, ছড়া লিখেন, তারপর সাংবাদিকতায় আপনি চলে আসেন। আর শামসুর রহমান সম্পাদিত দৈনিক বাংলাতে আপনি প্রথম সাংবাদিকতা শুরু করেন। করি, সেটা হ্যাঁ। কিভাবে হলো? সেটা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, আমার সাংবাদিকতার গুরু হচ্ছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর। উনি আর এখন নেই, উনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আপন ছোট ভাই। ওনার হাত ধরে দৈনিক বাংলায় আমি প্রবেশ করি 1976 সালে। তখন আমি অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্র। কবি শামসুর এত কম রহমান বয়সে? কম বয়সে তখন। তারপর থেকে, এটা কিন্তু 50 বছর আগের ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কিন্তু আমি অনার্স পাস করলাম, মাস্টার্স পাস করলাম বাংলা বিভাগে। তারপরে আমি আবার জার্নালিজম ডিপার্টমেন্টে মাস্টার্স পাস করলাম। আমি 11 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিরতিহীন, 1974 থেকে 84। বাহ। এটা সেশন জট ছিল সেই হ্যাঁ, কারণে। হ্যাঁ, মানে একটা দুর্দান্ত সময় ছিল সেটা, সেই সময় হ্যাঁ, ঢাকা সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে কিন্তু খুব আপনার কাছে থেকে, মনের মধ্যে কি এটা সবসময় ছিল যে লেখক বা সাংবাদিকই আপনাকে হতে হবে এমনটা? এটা একটা নিয়তির মতো আসলে, হয়তো লেখালেখির সঙ্গে সাংবাদিকতা তো সম্পর্কিত বিষয়। অবশ্যই, হ্যাঁ। সেই জন্যে এইদিকেই আগ্রহ হয়েছে। আমি নেভার অ্যাটেম্প্ট টু কোয়ালিফাই বিসিএস, আমি পরীক্ষাই দিই নাই, সেটা আমি চিন্তার মধ্যেও ছিল না। তো আমি যখন স্টাফ রিপোর্টার হলাম, রেগুলার স্টাফ হলাম 1980 সালে, তখনও আমার প্রথম এর রেজাল্ট বের হয়নি। তো আমি সেই সময় যে বেতন পেতাম, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসাররা তার থেকে একটু কম বেতন পেত। ফলে এইটাও খুব লুক্রেটিভ বিষয় ছিল। এবং দৈনিক বাংলার মতো জায়গায় চাকরি করা, সেখানে থেকে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারা, এটা একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কারণ দৈনিক বাংলাকে আদর্শ একটা শিক্ষণীয় সংবাদপত্র বলে মনে করা হয়। আপনার প্রথম কাব্যগ্রন্থ এখন যৌবন যার। আমরা জানি যে আমাদের নন্দিত কবি হেলাল হাফিজ, তার যেই কাব্যগ্রন্থ রয়েছে যে জলে আগুন জ্বলে, তার একটি কবিতা রয়েছে নিষিদ্ধ সম্পাদকীয়, সেখানে একটি লাইন আছে। হ্যাঁ, কিভাবে সেখান থেকে আমি এটা নিয়েছি। সেটা থেকে আমি নিয়েছি এবং সেখানে আমার বইয়ের মধ্যেও কিন্তু এটা কৃতজ্ঞতা স্বীকার করা আছে। এবং আপনি শুনে অবাক হবেন, অনেকে এটা জানে না, আমার পিতৃপ্রদত্ত নাম কিন্তু হাসান হাফিজ না। আমার নামটি কবি হেলাল হাফিজি দিয়েছেন। ওনার নামের থেকে হাফিজ এবং কবি আবুল হাসান, বিখ্যাত কবি যিনি খুব অল্প বয়সে মারা গেছেন, তার থেকে হাসান, এই দুইটা মিলে হাসান হাফিজ। এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমি কবি আবুল হাসানের সঙ্গে একসঙ্গে থাকতে পেরেছি। আমি যখন ঢাকা কলেজ সাউথ হোস্টেলে থাকতাম, আবুল হাসান তো বাউন্ডুলে ছিলেন, এক এক সময় এক এক জায়গায় থাকতেন। আমার সঙ্গে দীর্ঘদিন আমার সঙ্গে থেকেছেন উনি আমার সাউথ হোস্টেলে। ফলে, এবং আপনি দেখবেন যে একটা কবিতা আমাকে উৎসর্গ করেছেন, ওনার দ্বিতীয় কাব্যগ্রন্থ যে তুমি হরণ করো, সেটার মধ্যে আমাকে একটা কবিতা উৎসর্গ করা আছে। এই কবিতাটার নাম হচ্ছে ভিতর বাহির। আপনার হেলাল হাফিজের সাথে সম্পর্ক খুব ভালো ছিল? আসলে ওই যে দৈনিক পূর্বদেশ ছিল, সেখানকার যে শিশুদের পাতা চাঁদের হাট, সেখানে আমি লেখালেখি করতাম। এবং চাঁদের হাট যখন সংগঠন হিসেবে রূপ নেয়, তখন আমি সেটার প্রতিষ্ঠাতা সাহিত্য সম্পাদক ছিলাম। কবি হেলাল হাফিজ তখন সাহিত্য সম্পাদক ছিলেন দৈনিক পূর্বদেশে। তখন থেকেই ওনার স্নেহভাজন হয়েছে আমি। তারপরে উনি তো প্রেস ক্লাবের প্রায় আবাসিকই বলা চলে, 2 বেলা 3 বেলা খেতেন উনি ওইখানে, প্রতিদিনই থাকতেন। প্রেস ক্লাব তার সেকেন্ড হোম না, ফার্স্ট হোমই ছিল। তো সেখানে আরো ঘনিষ্ঠতা হয়েছে। তো আর কবি হেলাল হাফিজ কবি হিসেবে আপনার উপরে আপনার কবিতায় কোনো কবির প্রভাব কি রয়েছে? প্রভাব তো যদি বলেন তাহলে আবহমান বাংলা কবিতার প্রভাব আছে, তাই না? সেগুলিকে আত্মকরণ করে আপনি আপনার নিজের ভাষায় যেটা যদি প্রকাশ করতে না পারেন, তাহলে তো অনুকৃতি তো কোনো মৌলিক প্রতিভার স্বাক্ষর দেয় না, তাই না? আপনাকে সেটাকে নিজে ধারণ করতে হবে এবং নিজের মতো করে উপস্থাপন করতে হবে, শৈল্পিকভাবে, গ্রহণযোগ্যভাবে, আকর্ষণীয়ভাবে। তাহলেই
পাঠক আপনাকে গ্রহণ করবে, সেখানেই কিন্তু কৃতিত্বটা আপনার। আবেগের কানাকড়ি, মূল্য নেই যুক্তি ও বুদ্ধি বড় কথা। তাহলে কি আমরা বলতে পারি যে কবিতায় আসলে আবেগ থাকতে হয় না? আবেগ থাকতে হবে, এটা তো এক এক কবিতা এক এক রকম থাকে। আপনার আবেগ তো থাকতে হবে, মানে আপনি যে কোনো শিল্পের মধ্যেই তো আবেগ থাকতে হবে। আপনি সঙ্গীত বলেন, শিল্প বলেন, চারুকলা বলেন, তারপরে কবিতা বলেন, যে কোনো সুকুমার শিল্পের মধ্যে আপনার আবেগ থাকতে হবে। কিন্তু সেটা যদি আবার প্রধান হয়ে দাঁড়ায়, তাহলে সেটার মধ্যে আবার যুক্তিও থাকতে হবে, বুদ্ধিও থাকতে হবে, একটা দর্শনও থাকতে হবে, একটা মেসেজও থাকতে হবে। শুধু আপনি কতগুলি সুন্দর শব্দ একসঙ্গে করলে তো অর্থবহ যদি না হয়, তাহলে তো এর কোনো মানে হয় না। আপনি এইটাকে শৈল্পিকভাবে উপস্থাপন করে কালের নিরিখে যেন সেটা টিকে থাকে, সেইভাবে আপনার একটা আবেদনময় একটা উপস্থাপনা, আপনার একটা শৈলীতে আপনার এটা শৈল্পিকভাবে উপস্থাপনা করতে হবে। মানে সময়কে যেন রিপ্রেজেন্ট সেটাকে করে, ধারণ করে এবং সময়ের অতীত। আমরা যে দেখি রবীন্দ্রনাথ নজরুলের কবিতা, গান, এটা তো কালোত্তীর্ণ। কেন? কত বছর আগে লেখা হয়েছে, 100 বছর আগে। সেগুলি কিন্তু এখনো আমাদেরকে নাড়া দেয়, কারণ শাশ্বত যে অনুভূতি, মানুষের চিরন্তন যে অনুভূতি, বিশ্ব সাহিত্য আপনি দেখবেন এটা, সেইটা আপনাকে নাড়া দেয়, যেহেতু এইটা আপনার জন্য সর্বজনীন একটা, এটার ভাষা আছে। এবং কাল থেকে কালে মানুষ যতই বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাক না কেন, কিন্তু মানুষের মৌলিক অনুভূতিগুলি কিন্তু সেটা রয়েই গেছে। আসলে ওইরকম হাসি, কান্না, দুঃখ, বেদনা, সেই মনস্তাত্ত্বিক জিনিসগুলি যখন একজন শিল্পী, একজন স্রষ্টা যখন সেটাকে গভীরভাবে অনুধাবন করেন, এটাকে সত্যের আলোকে সুন্দরের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে যখন উপস্থাপনা করেন, সেটা তখন কালের সীমা পার হয়ে যায়। সেটা আমরা কিন্তু দেখি, যেসব ক্লাসিক মিউজিক বলেন, সাহিত্য বলেন, সেগুলি কিন্তু অনেক আগেকার, কিন্তু এখনও সেগুলির আবেদন এখনও কিন্তু চিরন্তন এবং শাশ্বত, আমাদেরকে নাড়া দেয়। জি। আপনি কবিতা লিখেছেন, পাশাপাশি শিশু সাহিত্য তো আছেই। তো শিশু সাহিত্যটা আসলে এমন একটা জায়গা যেখানে নিজেকে শিশু হিসেবে কল্পনা করে সেই লিখনীগুলো আসে। তো আপনার ভাবনাটা আসলে কি থাকে যখন কোনো প্রত্যেক মানুষের মধ্যে একটা শিশু থাকে, তাই না? এবং শিশুদের জগৎটা হচ্ছে নির্মল এবং অত্যন্ত পবিত্র। সেখানে কিন্তু হিংসা, বিদ্বেষ, কামড়াকামড়ি, প্রতিহিংসা, জিঘাংসা নেই। সুতরাং এই পবিত্র জগৎটাকে নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। এবং শিশুদের ভুবনে যে এরকম নির্মলতা আছে, আনন্দ আছে, প্রশান্তি আছে, প্রশ্নহীন একটা সুন্দর পরিবেশ আছে, জগৎ আছে, সেই জায়গাটাতে যখন কাজ করি, তখন তো আমাকে শিশু হয়ে যেতে হয়। আর শিশুদের জন্য লেখালেখি ক্ষেত্রটা খুব কঠিন, সেখানে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। আপনার ভাষাটাকে তাদের কাছে সেইভাবে কমিউনিকেট করতে হবে, তাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার কথাটাই উনি বলেছেন। আমি যেরকম কাজ করেছি রূপকথা নিয়ে, বিশ্বের 3 শতাধিক রূপকথা আমি অনুবাদ করেছি, বাংলায় রূপান্তর করেছি, যেটা আর দ্বিতীয় কেউ বাংলা সাহিত্যের ইতিহাসে কেউ করেনি। এখন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা সারা পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, সাহিত্যে আমরা প্রবেশ করতে পারি। ফলে সেখান থেকে নিয়ে আমি সেগুলি অনেক ক্ষেত্রে আমাদের আচার, কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধের সঙ্গে যায় না, সেগুলিকে সেভাবে এডিট করে শিশুদের উপযোগী করে আমি সেখানে উপস্থাপনা করেছি। এই যে আপনি বলছিলেন বিভিন্ন দেশের রূপকথা নিয়ে কাজ করেছেন, আমার কাছে মনে হয় একটা বড় ভূমিকা রেখেছে, কারণ আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, এরকম তা করেছি, কিন্তু মানস ভ্রমণটা তো আসলে অনেক বড় জিনিস। আপনি মনে মনে তো ভ্রমণ করতে পারেন, আপনার কল্পনার পাখায় কিন্তু আপনি মহাকাশে চলে যেতে পারেন, গ্রহ থেকে গ্রহান্তরে চলে যেতে পারেন। মানুষ কেন শ্রেষ্ঠ? আপনি এআই অনেক পাওয়ারফুল, কিন্তু তার থেকেও মানুষ কেন শ্রেষ্ঠ? মানুষই কিন্তু এআইকে তৈরি করেছে। হ্যাঁ, এবং বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষের মধ্যেও কিন্তু মানুষের মধ্যে মানবিকতাটা রয়ে গেছে, কল্যাণবোধটা আছে, যদিও কমে আসছে অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা কিন্তু শাশ্বত একটা বোধ, সেটা থাকবেই। আপনি 100-রও বেশি শিশু সাহিত্যে বই লিখেছেন, এবং তার মধ্যে রূপকথা, বিভিন্ন দেশের রূপকথা যেমন রয়েছে, ঈশপের গল্প নিয়ে আপনি কাজ করেছেন। এটা একটু জানতে চাইবো যে এটা কি ভাবনা কাজ করে? ঈশপের গল্প তো একটা ওয়ার্ল্ড ক্লাসিক আসলে, তাই না? সেটার মধ্যে গল্পের আকারে জীবজন্তুর মুখ দিয়ে, মানে অত্যাচারী শেষ পর্যন্ত যে জয়ী হয় না, মানে যে নৈতিকতার যে শিক্ষা, এটা সুগার কোটেড ওয়েতে দেওয়া আছে। এই কারণে ঈশপ কিন্তু দেশে দেশে, কালে কালে কিন্তু নন্দিত হয়েছেন। এবং ঈশপের যে গল্প, সেগুলি কিন্তু 250-রও বেশি ভাষায় পৃথিবীর অনুদিত হয়েছে, রূপান্তরিত হয়েছে। আমি বাংলায় এটা করেছি কি, সেই গল্পগুলি থেকে আমি ছড়ায় রূপান্তর করেছি। এটার মধ্যে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। ছড়ার ছন্দে কিন্তু আপনি যে কোনো জিনিস কিন্তু আপনি স্লোগানও দেখেন, রাস্তায় যে আপনি জুলাই আন্দোলনেও যে আপনি গ্রাফিতি দেখেন, শোনো মহাজন আমরা অনেকজন, ছন্দের একটা ব্যাপার থাকে, সেটা তখন আপনার কানে এটা একটা সুরেলা মূর্ছনা তৈরি করে, আপনার মনে গেঁথে যায়।
হ্যাঁ, এই ছন্দটা হচ্ছে এরকম। তো আমরা যেরকম ঘুম পাড়ানি ছড়া শুনেছি আমাদের গুরুজনদের কাছে, মায়ের কাছে, খালার কাছ থেকে, নানি দাদিদের কাছে, তো সেই সময় শিশুদেরকে ছন্দে ছন্দে কিন্তু ঘুম পাড়ানো হয়, গল্প বলে, গান বলে, তাই না? তো ছন্দটা মানুষকে কিন্তু আকৃষ্ট করে। একটা আপনি সঙ্গীতটা যেরকম একটা মানে শাশ্বত আবেদন, একটা মানে লেখা যে পড়তে পারে না, কিন্তু গানটা শুনলে কিন্তু নিরক্ষর মানুষকেও কিন্তু সেই সুরটা, ছন্দটা Trigger করে। কিন্তু তাকে ট্রিগার করে, তাকে আলোড়িত করে, তাকে স্পন্দিত করে, তাকে উজ্জীবিত করে, তাকে অনুপ্রাণিত করে, এবং মানে সেটার মধ্যে সে নিজেকে একাত্ম একটা বোধ করে, ফলে সেটার আবেদনটা অনেক বেশি। তো ওই ছন্দে সেই ঈশপের গল্পগুলিকে আনা সেটা খুব কঠিন কাজ। সেই কাজটা আমি করেছি। আমার এরকম 5টি বই আছে, সেগুলিতে ঈশপের গল্পগুলিকে আমি ছড়ায় রূপান্তর করেছি। আপনি একটি সাক্ষাৎকার গ্রন্থ লিখেছেন যেখানে 22 জন শিল্পীর সাক্ষাৎকার রয়েছে এবং শিল্পী এবং লেখক। হ্যাঁ, শিল্পী এবং লেখক, এবং তারা এখন আর কেউ বেঁচে নেই বেঁচে নাই, 22 জনের এখনো কেউ মধ্যে। বেঁচে নাই। সেই সময়টাতে এই ভাবনাটা আপনার মধ্যে কেন এটা কাজ আসলে আমি করেছিল? তখন দৈনিক বাংলায় আমি সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলাম। তো আমি সাহিত্য পাতায় হঠাৎ আমার সম্পাদক প্রয়াত আহমেদ হুমায়ুন, উনিও খুব প্রতিভাবান সাংবাদিক ছিলেন, উনি আমাকে বললেন যে 90-এর যে গণ অভ্যুত্থান, এটা আমাদের লেখক শিল্পীরা কি চোখে দেখছে, এটা আপনি তাদের ইন্টারভিউ করে করে আমাদের সাহিত্য পাতায় এটা ছাপান। তো আচ্ছা, সেখানে ছাপিয়েছি। আচ্ছা। সেখানে আমাদের হুমায়ুন আহমেদের ইন্টারভিউ ছিল, সেলিম আল দ্বীনের ছিল, এই সর্বশেষ ভাষা সৈনিক আহমদ রফিক এবং বদরুদ্দিন উমর, বিখ্যাত লেখক, মনস্বী লেখক, তাদেরও ইন্টারভিউ ছিল। এখন 22 জনের মধ্যে কেউই আর বেঁচে নাই এখন। সেই শওকত ওসমান, ওবায়দুল হক, এগুলি একটা মানে সময়কে ধরা আছে, তাদের চোখে সেই সময়কার সমাজচিত্রটা পাওয়া যায়। বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, সমাজনীতি কীরকম ছিল, ওই ইন্টারভিউগুলোর মধ্যে প্রতিফলিত আছে। জি, আমি যদি আপনার কাছে জানতে চাই যে বর্তমান সময় আসলে শিশু সাহিত্যের অবস্থাটা কোথায় বাংলাদেশের প্রেক্ষাপটে? শিশুরা কি আসলেও বই পড়ছে কিনা, বা বই লিখবার জন্য সেই সাহিত্যিক, কবি, ছড়াকার তৈরি হচ্ছে কিনা? যেখানে চাহিদা থাকে সেখানে কিন্তু আমরা শিল্পী প্রতিভা খুঁজে পাই। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন বলা হয়। তা আমাদের শিশুদেরকে আমরা বই বিমুখ করে ফেলেছি, আমরা নিজেরাই করেছি। তারা এখন মোবাইল আসক্ত একটা প্রজন্ম হয়েছে। তো আপনি জানেন যে বিশ্বের অনেক উন্নত দেশে কিন্তু শিশুদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। আমরা কিন্তু সেই দিকে এখনো যেতে পারিনি, কিন্তু যেতে হবে। আমরা এখন সব ডিভাইসের মধ্যে চলে গেছে, আমরা কিন্তু বই পড়ি না। কিন্তু বই হচ্ছে আসল জ্ঞানের আকর। আপনার পৃথিবীর আদি সভ্যতা থেকে ধরে সমস্ত জ্ঞান বিজ্ঞানের কিন্তু সব বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। সুতরাং বইয়ের কোনো বিকল্প নাই। ছাপা বইয়ের কাছে আমাদের ফিরতেই হবে, যে কোনো মূল্যে ফিরতে হবে। এবং আমরা যত শিশুদেরকে এদিকে আকৃষ্ট করতে পারবো তত আমরা উপকৃত হব। একটা তাদের মননটা ক্ষুরোধার হবে, শানিত হবে, চেতনাটা আরও উজ্জীবিত হবে, এবং তারা একটা জ্ঞানভিত্তিক সমাজের অংশীদার হবে। আমাদের শুধু তো ভোগবিলাসের জীবন না, আসলে তো আমাদের মনন চর্চাটা করতে হবে, জ্ঞানভিত্তিক সমাজ একটা করতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, তার 21-এর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন যে 21-এর বইমেলাকে আন্তর্জাতিকীকরণ করতে হবে। সেটা অবশ্যই করতে হবে, এবং অনেক বিশ্বের বড় বড় ভাষায় আমাদের সাহিত্যকে অনুবাদ করতে হবে। তো সেই দিকটা আমাদের চিন্তা করতে হবে। শিশুদের জন্যে এখন সেইভাবে লেখা হচ্ছে না, সেটা ঠিকই। এখন বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে আমাদের বেশি জোর দিতে হবে, যেটা সময়ের চাহিদা। তারা যেইভাবে ভালোবাসে সেইভাবেই কিন্তু আমাদের এটা উপস্থাপন করতে হবে। আদ্যিকালের মতো দীর্ঘ লম্বা জিনিস পড়ার সময় এখন মানুষের নাই, মানসিকতাও নাই। কিন্তু যুগের উপযোগী করে, সময়ের উপযোগী করে তাদেরকে তাদের মনের খোরাকটা দিতে হবে, এবং তাদেরকে আকৃষ্ট করতে হবে। স্কুলে স্কুলে বই পড়ার প্রতিযোগিতা করতে হবে, যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে করেছে। সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখানে সরকারকে এগিয়ে আসতে হবে, বই পড়ার ব্যাপারে আন্দোলন গড়ে তুলতে হবে, একটা সামাজিক আন্দোলন, এবং বই পড়াকে আকৃষ্ট করতে হবে বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে, লোভনীয় করে, যাতে তারা বই পড়ার জন্য সত্যি সত্যি আকৃষ্ট, এবং তাহলে তাদের মানস গঠনটা একটা সুন্দর, একটা বিশ্ব নাগরিক হিসেবে, মানবিক মানুষ হিসেবে, আলোকিত মানুষ হিসেবে তারা নিজেদের গড়ে তুলতে পারবে। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আবারও শুভেচ্ছা।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।